থ্যাঙ্কস। দিব্যর চোখ মন সবটাই নিজের সাথে বেইমানি করছে। চোখের পলক নিবদ্ধ হয়েছে নিধির মুখশ্রীতে। মনটা যেন কোথায় অজানায় ডুব দিয়েছে। মনের বাতায়নে নাম না জানা অনুভূতির স্রোত বইছে। কোনো একটা ঘোরের মধ্যে আছে দিব্য। নীতির রক্তিম কৃষ্ণচূড়ার রঙে রাঙানো আকর্ষণীয় ঠোঁটজোড়া দিব্যকে বিমোহিত করেছে। বারবার বেপরোয়া অবাধ্য করে তুলতে চাইছে। দিব্যর ঘোর লাগা দৃষ্টি নীতির বুকের ভিতর সমুদ্রের ঢেউ তোলে। রীতিমতো দুরু দুরু বুক কাঁপছে। নীতি দুপা পিছায়, পিঠ গিয়ে দেয়ালে ঠেকে। দিব্য দুপা এগিয়ে এক হাত নীতির কাঁধের উপর দিয়ে দেয়ালে রাখে, অন্য হাতটা নীতির কোমরের কোল ঘেঁষে দেয়ালে রাখে। বসন্তের প্রেমময় বাতাস রুম জুড়ে বইতে থাকে। এক টুকরো স্বর্গীয় সুখের অনুভূতির স্রোতে হারিয়ে গিয়েছে দিব্য। নীতির ঠোঁট দুটো গাছের কচি পাতার মতো তিরতিরিয়ে কাঁপছে, যা দিব্যকে বেশি উন্মাদ করছে। দিব্য যেন হুঁশে নেই, নীতি কম্পিত গলায় বলল, সরো। দিব্যর কানে মনে হয় না কথাটা ঢুকেছে। দিব্য যেন কোনো আকর্ষণ বলয়ের বেষ্টনীতে আবদ্ধ পড়েছে। সামনের শাড়ি পরিহিতা রমণী ক্ষণিকে তাকে অস্থির করে তুলেছে। দিব্যর নয়নজোড়া সম্মোহিত হয়ে আছে নীতির দিকে। নীতির শ্বাস প্রশ্বাস ক্রমশই ওঠানামা করছে। দিব্য মাথাটা নীতির মুখের দিকে নুইয়ে নেয়। দিব্যর খাড়া নাক নীতির নাক ছুঁই ছুঁই। দিব্যর উষ্ণ নিঃশ্বাসে নীতির দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মেয়েলি মিষ্টি গন্ধটা দিব্যকে বেসামাল করছে। আবেশে আবেশিত হয়ে দিব্য চোখ দুটো বুজে নেয়। অতপর নীতির দিকে মুখটা এগিয়ে নেয়। নীতি শাড়ি মুঠো করে ধরে। অতপর দিব্যর হাতের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে। ওদিকে মুখটা এগিয়ে নিতেই কেমন একটা ফাঁকা ফাঁকা ধাক্কা লাগে দিব্যর। অল্পের থেকে মুখটা গিয়ে দেয়ালে ঠেকতে ঠেকতে নিজেকে সামলে নেয়। পরপর সম্বিত পেতেই হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়। দিব্য দাঁত কিরমির করে অস্ফুটে বলে, ও শিট শিট। নীতি বড় বড় শ্বাস টেনে নেয়। বুকের ওপর একটা হাত রেখে বলে, থ্যাংক গড, অল্পের থেকে লিপস্টিকটা নষ্ট হয়নি। আরেকটু হলেই এতক্ষণ ধরে করা সাজুগুজুটা পুরো মাটি হচ্ছিল। এমন মেয়ে কোনো সিনেমা গল্প উপন্যাসও দেখেনি দিব্য। এমনি সময় তো আনরোমান্টিক বলে খুঁচিয়ে বেড়ায়। আজ যখন কোনো একটা ঘোরের মধ্যে পড়ে কিস করতে, সেখানে এই মেয়ের কাছে ঠোঁটের লিপস্টিকই আগে। নীতির কথা তারপর সব কিছু ঠাওর করতে দিব্যর নিজের উপর নিজেরই চরম রাগ হয়। ভেতরে ভেতরে লজ্জায় পড়ে। নীতি সহসাই বলে উঠল, বাবা, আজকাল দেখছি আবহাওয়ার মতো তোমার মুডও চেঞ্জ হচ্ছে চোখের পলকে। এতটুকু বলে জিভ কাটে নীতি। দিব্য বেচারা অস্বস্তিতে পড়ে। মাথাটা কিঞ্চিত নিচু করে পিছনের চুলে হাত বুলিয়ে লম্বা পা ফেলে বেরিয়ে যায়। নীতির সামনে থেকে সরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দিব্য বেরিয়ে যেতেই নীতি মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে ঠোঁট টিপে হাসে, বিড়বিড় করে বলে, বলবো না আর ভালোবাসি, করবো না তো কবু জোর। মন থেকে যেদিন ভালোবেসে চাইবে আপন করতে, সেদিন সারা পাবে। তনুজা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি কেমন যেন একটা উঠেছিল। সেটা দেখার পর উবু হয়ে ঠিক করতে নেবে এমন সময় ইভানের গলার স্বরে থেমে যায় তনুজা। দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকেছিল ইভান। তনুজাকে উবু হতে দেখে বলল, এই তনুজা দাঁড়াও, আমি করে দিচ্ছি। তনুজা ঘাড় ঘুরিয়ে বিনিময় স্মিত হাসল। ইভানের পরনে সাদা পাঞ্জাবি। পাঞ্জাবির গলার কাছে গোল্ডেন কালারের রেশমি সুতার কারুকাজ খচিত। পাঞ্জাবির হাতা কনুই অবধি গোটানো। হাতে কালো হাত ঘড়ি। সুঠাম দেহে ৮-৬ পাঞ্জাবিতে দারুণ আকর্ষণীয় লাগছে ইভানকে। তনুজা মুগ্ধ চোখে কিছু পল চেয়ে রইল। ইভান এগিয়ে তনুজার সামনে হাঁটু গেড়ে বসে ঠিক করে দেয়। অতপর জিজ্ঞেস করল, ঠিক আছে। হুম। ছোট্ট করে জবাব দেয় তনুজা। ইভান উঠে দাঁড়ায়। তনুজার আপাত মস্তক নজর বোলায় গোল্ডেন কালারের গর্জিয়াস শাড়ি। একসাথে দু ভাই আর তাদের বউয়ের জন্য সেম পোশাক কেনা হয়। ইভান প্রশ্ন করল, তুমি রেডি? সবকিছু কমপ্লিট? তনুজা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। দাঁড়াও, কিছু বাকি আছে। এই বলে ইভান আলমারি খুলে একটা প্যাকেট বের করে। তনুজা বোকা বোকা চোখে চেয়ে থাকে। লাল বক্স থেকে একটা বিছা বের করে ইভান ফের হাঁটু গেড়ে বসে। এক হাতে শাড়ির আঁচলটা সরিয়ে তনুজার কোমরে পরিয়ে দিতে দিতে বলল, সেদিন একসাথে সব গহনা কেনার সময় এটা দেখে পছন্দ হয়। সবার মাঝে বলা হয়নি, ওরা সব হয়েছিল ছোটরা, তাই পরে আলাদা করে এটা নেই। তনুজা অবাক বনে যায়। তন্মধ্যে পেটে উষ্ণ স্পর্শে গোটা শরীর কেঁপে ওঠে তনুজার। সারা শরীর শিহরিত হয়।
ইভান তনুজার পেটে ঠোঁট ছোঁয়ায়, পরপর পেটের উপর কানটা রেখে বলল, হ্যালো বেবি, আজকের দিনটা তোমার বাবা মাম্মা সহ গোটা মির্জা বাড়ির জন্য স্পেশাল। আর এই স্পেশাল দিনটা তোমার আগমনের জন্য আরও বেশি বেশি স্পেশাল করেছে আমার জন্য। তুমি জলদি চলে এসো তো, বাবা তোমার প্রতীক্ষায় দিন গুনছে, চাতক পাখির মতো অপেক্ষা আছে। পরপর আরও দুটো চুমু খেয়ে উঠে দাঁড়ায় ইভান। ইভানের পাগলামি দেখে তনুজার ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। তনুজার প্রেগনেন্সির 3 মাস চলছে। ইভানের কেয়ার, তারপর বাড়ির সবার আদর যত্নে তনুজা আবেগ আপ্লুত। আনন্দের আতিশয্যে মাঝে মাঝে চোখে জল চলে আসে, আর অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে সৃষ্টিকর্তার উপর। সোফায় থাকা একটা ব্যাগ হাতে নেয় ইভান। ব্যাগ থেকে একটা রজনীগন্ধার ফুলের গাছরা বের করে। তনুজা ইভানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ইভান উত্তর না দিয়ে সরাসরি তনুজার চুলের খোপায় এঁটে দেয়। তারপর এক হাতে তনুজাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। চোখের কাজলের গাঢ় প্রলেপ, ঠোঁটে পিঙ্ক কালারের লিপ বাম, মুখে হালকা প্রসাধনী। সাধারণ সাজেই তনুজাকে বেশ অসাধারণ লাগছে। ইভানের আঁখিজোড়া শীতলতায় ছেয়ে যায়। মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে ইভানের। ঠোঁটের কোণের হাসি প্রশস্ত করে অস্ফুট স্বরে বলল, মাশাল্লাহ, কাজল কালো চোখে তোমাকে ভারী মিষ্টি আর স্নিগ্ধ লাগছে। মিসেস ইভানকে অনিন্দ সুন্দর লাগছে। আমার চোখের পাতা নড়তে ভুলে যাচ্ছে। উচ্চাটন মনটা নির্নিমেষ নিষ্পলক চেয়ে থাকতে চাইছে। তনুজা হেসে বলল, জানি আপনি বাড়িয়ে বলছেন, একটু একটু নয়, অনেক বেশিই বাড়িয়ে বলছেন, কারণ আমি জানি আমি দেখতে সুন্দরী নই। ইভান তীব্র প্রতিবাদ করে বলল, ইউর রং, তুমি সম্পূর্ণ ভুল জানো। আমি মোটেই বাড়িয়ে বলছি না। ইভানের 2 চোখতে তার বউ সবচেয়ে বেশি সুন্দরী। ইভানের কাছে ইভানের মিসেস বেস্ট। তনুজার কোমর পেঁচিয়ে ধরে কাছে এনে দূরত্ব ঘোচায় ইভান। তনুজার চোখে চেয়ে বলে, সৌন্দর্য তো সময়ের সাথে সাথে মলিন হয়, কিন্তু ভালো মন, সততা তো আজীবনের অমলিন রয়ে যায়। থেমে তনুজার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, এই পৃথিবীতে সবচেয়ে দামি গিফট কি জানো তুমি? তনুজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, ইশারায় প্রশ্ন করে। কি? তনুজার দিকে ঝুঁকে কপালে কপাল ঠেকায় ইভান। শান্ত শীতল গলায় বলল, এই পৃথিবীতে সবচেয়ে দামি গিফট হলো একজন উত্তম জীবনসঙ্গী, যা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য দিয়ে কেনা যায় না, ভাগ্য দিয়ে কিনতে হয়। আমার ভাগ্যকে আমি সুপ্রসন্ন মনে করি। আমি তোমাকে পেয়েছি, তুমি আমার জীবনসঙ্গী, আমার অর্ধাঙ্গিনী। আবেগে আপ্লুত হয়ে তনুজার কাজল টানা মৃগ আখিজোড়া চিকচিক করে ওঠে। নিজেকে ওর ভাগ্যবতী মনে হয়। ইভান তনুজা পাশাপাশি, আবার দিব্যনীতি পাশাপাশি দাঁড়িয়ে গেস্টের সাথে কুশলাদি বিনিময় করছে। অদূরে দাঁড়ানো নূরজাহান নাতি আর তাদের বউদের পাশাপাশি দেখে মন ভরে দোয়া করলেন। বৃদ্ধার চোখ জুড়িয়ে আসে। সোসাইটিতে কিছু আন্টি থাকে যাদের কাজই পরনিন্দা পরচর্চা করা, আর সব কিছুতেই একটা না একটা খুঁত ধরা। একসাথে 3-4 জন পৌরা মহিলা দাঁড়িয়ে তামান্নার সাথে কুশলাদি বিনিময় করছে। বিভিন্ন আলাপের এক ফাঁকে এক ভদ্র মহিলা ঠোঁট বাঁকিয়ে বলল, বড় ছেলের বউটা আরেকটু ফর্সা হলে বানাতো। দুজনেই শ্যামবর্ণের। না জানি বাচ্চা কাচ্চা কেমন রঙের হয়। একজন ফর্সা থাকলে তাও ফর্সা হওয়ার সম্ভাবনা ছিল। আরেকজন ফোরন কাটলেন, ছোট ছেলের পাশে আপনার মেয়েকে খুব মানিয়েছে আপা, খুব সুন্দর লাগছে দুজনকে। নিজ মেয়ের প্রশংসা শুনে খুশিতে গদগদ হয় তামান্না। যাক, নিজের মেয়ে এক ধাপ হলেও এগিয়ে আছে, এই ঢের তামান্নার কাছে। মহিলাটি বলতে থাকে, মির্জাবাড়ির ছোট ছেলের পাশে তার বউকে দারুণ মানিয়েছে, তবে বড় ছেলের পাশে তার বউকে তেমন মানায়নি। শিরিন খানিকটা দূরত্বেই ছিল, কথাগুলো তার কানে পৌঁছায়। ভদ্রতার খাতিরে চুপ ছিলেন, তবে এবার ধৈর্যের বাঁধ হারা হয়ে এগিয়ে এসে মুখ খুললেন। কাকে কার পাশে কেমন মানায় এটা জরুরি নয়, কে কার সাথে কতটা হ্যাপি এটাই জরুরি। সবের থেকে আসল তো মানসিক প্রশান্তি আর সুখ শান্তি। জাঁকজমকপূর্ণ জমকালো অনুষ্ঠান চলছে। ঝলমলে আলোকসজ্জা, মিষ্টি সুর বাজছে নরমভাবে। অতিথিরা সবাই ব্যস্ত। কেউ কেউ খোশ মেজাজে গল্পের আসর পেতে বসেছে, কেউ কোমল পানীয় পান করছে, কেউ চোখে মুখে উৎসুকতা নিয়ে মির্জাবাড়ির বড় বউকে দেখছে, সাথে শুভেচ্ছা জানাচ্ছে। তন্মধ্যে নিত্য আলতো পায়ে হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল, ঝলমলে সোনালি কাপড় দিয়ে আবৃত করা কিছু একটা মেয়েটার হাতে। হঠাৎ নিত্যর দৃষ্টি আটকায় খানিকটা দূরত্বে অবস্থিত সুদর্শন এক যুবকের দিকে।
ডার্ক ব্লু স্টোন পরনে, সুঠাম শরীর, হাতে সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে। যুবকটির চোখে এক সম্মোহনী আকর্ষণ। আচানক নিত্যর পা দুটো থেমে যায়। নিত্যর কাছে আশেপাশের সব শব্দ মিলিয়ে যায়। শুধু ছেলেটির দিকে তাকিয়ে থাকার অদ্ভুত আকর্ষণ কাজ করছে। নিত্য এক্সাইটেড হয়ে বিড়বিড় করে বলে, উফ, এনাকে এত হ্যান্ডসাম লাগছে কেন? সবার চোখে লাগে নাকি শুধু আমার চোখে একে একটু বেশি ড্রেসিং লাগে? আয় হায়। ভাবনার মাঝেই কাঁধে কারো স্পর্শ পেয়ে নিত্য পিলে চমকে ওঠার মতো আটকে উঠিয়ে ঘাড় ঘুরিয়ে নীতিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অস্ফুটে বলে, উফ, তুমি ভয় পেয়ে দিয়েছিলে তো? নীতির চোখে মুখে প্রশ্ন খেলে যায়। কপালে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞেস করে উঠল, এই ওইদিকে এমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে কি দেখছিলি শুনি? কই কিছু না তো। নিত্য ঝড়ো গলায় জবাব দেয়। নীতি ফের জেরার সুরে বলল, একদম মিথ্যে বলবি না, কিছুই লুকাবি না, আমার কাছে তো কখনোই নয়। বল এবার সত্যি করে, কি ভাবছিলি যে হঠাৎ করে আমার স্পর্শে চমকে উঠলি? নিত্য বিরক্তিকর কণ্ঠে বলল, ও আপু, তুমিও না শুধু জেরা করো। দিন দিন তোমার স্বভাব কিন্তু গোয়েন্দার মতো হয়ে যাচ্ছে। নীতি একগাল হেসে বলল, সত্যি বলছিস তুই? তবে আমি বলবো এই স্বভাবটা তোর থেকেই পেয়েছি। তুই তো চিরুনি তল্লাশি চালিয়ে আমার ক্রাশকে জেনেছিলি। থেমে তাড়াহুড়ো করে প্রশ্ন করল, আচ্ছা যাকগে সেসব, এবার আসল কাহিনী কি বল? চোখে মুখে সলজ্জ ভাবটা কিঞ্চিত ফুটে ওঠে নিত্যর। ইশারায় দেখিয়ে নিম্ন স্বরে বলে, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, চিনোই তো, নানু আপুর দুঃসম্পর্কের বোনের মেয়ের ছেলে। ওকে আমার ভালো লাগে। নীতির চোখ দুটো বিস্ময়ে থমথমে হয়ে যায়। শাসানো সুরে বলল, এখনও যার মাধ্যমিক পার হয়নি, নাক টিপলে দুধ বেরোবে, আর উনি কিনা ক্রাশ খেয়ে বসে আছে। দুদিন পর যার বোর্ড এক্সাম, সে কিনা একে ওকে দেখে ক্রাশ খাচ্ছে, ব্লাশ করছে। পড়াশোনা তুঙ্গে উঠবে, বুঝছিস? আরে আপু, তুমি আমাকে বলছো? তোমার নিজের কথা মনে নেই? নিজের ক্রাশ খাওয়ার কথা তো নিজেই বলেছিলে, আবার বিয়ে করার জন্য রীতিমতো ফোর্স অব্দি করেছিলে, এখন আমাকে বলছো? বড় বোন সুলভ আচরণ করতে গিয়ে ছোট বোনের এহেন কথায় নীতির মুখটা কাচুমাচু হয়ে যায়। এই জন্য বলে, আর যাই হোক, ছোট বোনের কাছে এসব প্রেম কাহিনীর কথা বলতে হয় না। বড় হয়ে শাসন করে দুটো ভালো মন্দ বলতে গেলে উল্টো শুনতে হবে তুমি নিজে কি। নীতির দুনিয়ার সব বড় বোনদের অ্যালার্ট করে বলতে ইচ্ছে করছে, আর যাই হোক, প্রেম কাহিনীর ব্যাপারে টু শব্দটি ছোট বোনের কাছে করো না। দরকার পড়লে ইট পাথর জড় বস্তুর কাছে শেয়ার করা ভালো, তবুও ছোট বোনের কাছে নয়, একদম নয়। নীতি নিজেকে ধাতস্থ করে পরপর গলা খাকারি দিয়ে বলল, নিত্য তুই ছোট, এসব আবেগ টাবেগে এখনই প্রশ্রয় না দেওয়াই বেটার। আর মামা একবার শুনলে শুলে চড়াবে। আচ্ছা, আমি বুঝি না মাম্মা কেন এসব ব্যাপারে এত কড়া শাসন করে। যেখানে নানির মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে, সেখানে আমাদের বেলায় কেন অবিচার? সেদিন কোচিং থেকে ফেরার পথে আমার এক ছেলে ফ্রেন্ডের সাথে আইসক্রিম খেতে খেতে আসছিলাম। মাম্মা শপিংয়ে যেয়ে নিয়ে আসে, বাসায় ফিরেই সে কি জেরা আর শাসন। বাবা মা সন্তানদের ভালো চায়, তাদের নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকে, তাই হয়তো ছোটখাটো বিষয় নিয়েও কড়া শাসনে রাখেন। নীতি আলতো হেসে বলল, নিত্য আমার ছোট, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আর এই যে অনুযায়ী একটা আবেগ কাজ করে, সেই আবেগে গা ভাসিয়ে অনেক সময় বিপথে পরিচালিত হয় অনেকেই। তাই বাবা মা সবসময় সচেতন করতে একটু একটু কড়া শাসন রাখি। ছোট করে দীর্ঘশ্বাস ফেলে নীতি কিছু ভেবে স্মিত হেসে বলল, আচ্ছা এসব থাক, তোকে একটা কথা বলি, আশা করি কথাটা মনে রাখবি। নিত্যর ভ্রুজোড়া কুঁচকে যায়, ভ্রুকুটি করে শুধালো, কি কথা? শূন্য দৃষ্টিতে তাকায় নীতি, ভেতরটা নীল বেদনায় ছেয়ে যায়। মুখে টেনে আনে এক টুকরো হাসি, হাসির পেছনে লুকায় কিছু কষ্ট আর হতাশা। ধীরে ধীরে ঠোঁট দুটো নেড়ে বলল, কখনো আগ বাড়িয়ে নিজের ভালোবাসার কথা বারবার বলবি না। কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই, তাহলে সস্তা হতে হয়। এদিক দিয়ে যাচ্ছিল দিব্য, নীতির কথাগুলো স্পষ্ট শুনতে পায়। নিচের ওষ্ঠের দাঁত বসিয়ে চোখের পলক তুলে নীতির দিকে তাকায় দিব্য। নীতির কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে সে, নিজেকে ভাবাতে থাকে। তার কঠোর মনের এক কোণে গিয়ে কথাটা ফলার মতো বিধে। পরপর দৃষ্টি সরিয়ে পা চালায়। নিত্য কাঁধ নাড়িয়ে বলল,
নিজ থেকে কারো প্রতি ভালোবাসা প্রকাশ করলেই সে সস্তা হয়ে যায় না। আর শুনেছি ভালোবাসার ক্ষেত্রে ইগো রাখতে নেই। পাপা বলে জীবনে চলতে গেলে রাগ, ক্ষোভ, ইগো বড় করে দেখতে নেই। একটু কম্প্রোমাইজ করে চললে জীবন আঁকাবাঁকা পথ চলাটা কিছুটা হলেও সহজ হয়। নীতি দীর্ঘশ্বাস ফেলল, তড়াক করে বলে উঠল, কচু পাতার মতো মন যাদের, তাদের সাথে কখনো কম্প্রোমাইজ করেও চলা যায় না। নীতির কথা শুনে নিত্যর প্রচণ্ড হাসি পায়। নিঃশব্দে ঠোঁট টেপে হাসে নিত্য। হাসতে হাসতে বলল, ফুলের মতো কোমল, স্নিগ্ধ, পবিত্র মনের কথা শুনেছি, পাথরের মতো শক্ত, ঝড় প্রাণহীন মনের কথা শুনেছি, বাট কচু পাতার মতো মন, এটা ফার্স্ট টাইম শুনলাম। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা স্বয়ং ছোট মির্জা। নিত্য চোখ দুটো কপালে তুলে বলল, মানে? মানে অতি সহজ, এই যে একদম প্রমাণ সহ উপস্থাপন করছি। থেমে জিভ দিয়ে নিম্নাষ্ট ভিজিয়ে নিয়ে নীতি বলল, কচু পাতায় যেমন পানি রাখলে ধরে না, গড়িয়ে পড়ে যায়, অমনি আমার ভালোবাসা রাগী মির্জার কাঠখোটের কঠোর মনে ধরছে না। ইহকালে ধরবে কিনা আল্লাহ মালুম। সুসজ্জিত স্টেজ, চারিপাশে লাল ও সাদা ফুলের বাহার। ইভান, তনুজা, দিব্য, নীতি পাশাপাশি দাঁড়িয়ে। আশেপাশে পরিবার আর ক্লোজ আত্মীয় স্বজন সবাই উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে। গোল্ডেন কালারের শাড়ি আর সাদা পাঞ্জাবি পরিহিত দুজোড়া কাপলকে দৃষ্টিনন্দন দেখাচ্ছে। নিত্য এসে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে এই শুভ সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই আনন্দঘন পরিবেশকে উৎসব মুখর করতে এখন কেক কাটা হবে। অবশ্যই আজকের দিনে স্পেশাল দুই কাপল একসাথে কেক কাটবে। অ্যান্ড আরও একটা মজার বিষয় না বললেই নয়, দুই ভাইয়াই ভাবিদের হাতে রিং পরিয়ে দিবে। নিত্যর হাতের ওপর ঢেকে রাখা সোনালি কাপড়টা সরাতেই ফুলে সজ্জিত ডালার ওপর দুটো লাল বক্স চকচক করে ওঠে। প্রথমে নিত্য ইভানের সামনে দাঁড়ায়। ইভান স্মিত হেসে একটা বক্স নেয়, অতপর দিব্য একটা বক্স হাতে নেয়। ধীরে ধীরে বক্স খুলে সুন্দর হীরের পাথর বসানো আংটি বের করে তনুজার দিকে বাড়িয়ে দেয় ইভান। তনুজার চোখে মুখে লাজুক হাসি। সবার সামনে বেচারির লজ্জায় মরিমরি অবস্থা। লজ্জায় আড়ষ্ট তনুজা হাতটা বাড়িয়ে দেয় ইভানের দিকে। ইভান হাসি মুখে তনুজার হাতটা আলতো করে ধরে ধীরে ধীরে রিং পরিয়ে দেয়। ওদিকে দিব্য ততস্থ হাতে রিং বের করে নীতির দিকে তাকায়। নীতি ভেঙচি কেটে হাত বাড়ায়, দিব্য দায়সারাভাবে পরিয়ে দেয়। নীতি বিড়বিড় করে বলে, ফর্মালিটিস না করলেই পারতে। দিব্য উত্তর দেয় না। এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ক্যাচ ক্যাচ শব্দ তুলে বন্দি করা হয়। তারপর ইভান, তনুজা একসাথে নাইফ ধরে। দিব্যনীতি একসাথে দুটো কেক কাটা হয়। ফ্যামিলির লোকজন, তারপর কাপলদের অনেক ফটো তোলা হয়। ক্যামেরাম্যান নীতি দিব্যর ছবি তোলার সময় বলল, স্যার একটু ক্লোজ হন। দিব্য এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে সবটা মানিয়ে নিচ্ছিল। ক্যামেরাম্যানের কথায় ওর ধৈর্যের বাঁধ ভাঙে। রাগী দৃষ্টিতে তাকিয়ে চেঁচানো সুরে বলল, আরে তুলুন তো। নীতি মৃদু স্বরে বলল, আরে ভাই, কাকে কি বলছেন? এই হলো তৃণভোজী, আমি সে এর অ্যালার্জি। ক্যামেরাম্যান নির্বোধের মতন চাইল। নীতির কথা সে ভেবেও ঠাউর করতে পারে না। দিব্যর রাগ হলো, তড়াক করে এক অদ্ভুত কাণ্ড করে বসল। দাঁত কিরমির করে নীতির দিকে চেপে দাঁড়িয়ে এক হাতে নীতির কোমর জড়িয়ে ধরল। ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আদেশ বাণী ছুঁল, এবার তুলুন। নীতি প্রথমে চমকায়, পরপর অস্বস্তিতে অপ্রস্তুত হয়। আশেপাশে অল্প স্বল্প লোকজন আছে, ওই তো ওখানে ভাইয়া আছে। লোকজনের মাঝে লজ্জায় এবার নীতি মোচড়া যাচ্ছে। মহারাস্ত রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে। সুন্দর নির্ঝঞ্ঝাটভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। ডিনার করে লোকজন বিদায় নেয়। বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে ঋতুতে বর্ষাকাল চলছে। চোখের পলকে পেরিয়েছে কয়েকটি মাস। রাতের শহর শান্ত নির্ভীত। রাস্তার ল্যাম্পপোস্টের সোনালি আলো বৃষ্টির পানিতে ভিজে ঝরে পড়েছে পিচের রাস্তায়। গাড়ির উইন্ডো সিল্ডে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওয়াইপার ধীরে ধীরে পানি সরিয়ে দিচ্ছে। গাড়ির ভেতরে হালকা উষ্ণতা, বাইরে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। ইভান স্টিয়ারিং ধরে মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। চোখে ক্লান্তির ছাপ থাকলেও মুখে লেগে আছে একরকম প্রশান্তি। পাশে বসা তনুজা জানালা দিয়ে বাইরে তাকিয়ে। জানালা দিয়ে দমকা শীতল হাওয়া আসতে থাকে।
শীতল হাওয়া গাড়ির ভেতরের উষ্ণতাকে শুষে নেয়। গাড়ির ভেতরকার উষ্ণতাকে ধীরে ধীরে আর্দ্রতার চাদরে মুড়িয়ে দেয়। ইভান তনুজার দিকে তাকিয়ে বলল, ঠান্ডা বাতাস আসছে তো, উইন্ডো লাগিয়ে দেই। ডক্টরের থেকে চেক আপ করিয়ে বাসায় ফিরছে ওরা। বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। ফিরতি পথেই হঠাৎ শুরু হয় আষাঢ়িয়া বর্ষণ। ইভানের কথায় ঘাড় ঘুরিয়ে যায়। পরপর সোজা হয়ে বসে এক হাতের উপর আরেকটা হাত রেখে হাত দুটো কোলের উপর রাখে। মেয়েটার চোখে মুখে ক্লান্তি আর অবসাদের ছাপ স্পষ্ট। চোখ দুটো ডেবে গর্তের মধ্যে ঢুকেছে। আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গিয়েছে। এমনি কোনো জটিলতা নেই, তবে খাবার খেতে না পারা আর বমিটিংয়ের দরুন চোখে মুখের এই হাল হয়েছে। ক্লান্ত ভঙ্গিতে উত্তর দেয় তনুজা, থাক না, উইন্ডো বন্ধ করলে কেমন জানি মাথা ধরে আসে, বমি পায়। হালকা বাতাসে তাও একটু স্বস্তি পাচ্ছি, প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। ইভান আলতো হাসল, উইন্ডো ওপেনেই রাখলো। এক হাতে স্লো গতিতে ড্রাইভ করতে করতে নিজের ব্লেজারটা খুলে তনুজার কোলের উপর দেয়। আদেশের সুরে বলে, ভালোই ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা লেগে যাবে। এই সময় শরীরে ঠান্ডা বসে গেলে প্রবলেম হবে, সো এটা জড়িয়ে নাও। তনুজা দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে থাকে, অস্ফুটে বলে, আমি ঠিক আছি, লাগবে না, আপনার এটা প্রয়োজন। ইভান গম্ভীর মুখে তাড়া সুরে বলে, তনুজা, এটা আমার থেকে তোমার জন্য বেশি জরুরি। তুমি সুস্থ থাকলে আমাদের বেবি সুস্থ থাকবে। আমি আমার বেবির কথা ভেবে বলছি। তোমার জন্য না হলেও আমার বেবির জন্য ইমার্জেন্সি। ক্লিয়ার? তনুজা দ্বিরুক্তি শব্দ উচ্চারণ না করে গায়ে জড়িয়ে নেয়। পরিচিত ম্যান পারফিউমের গন্ধটা নাকে বাড়ি খায়। গন্ধটা তনুজার কাছে অন্যরকম ভালো লাগে। তনুজা কপট অভিমানের ছাপ চোখে মুখে নিয়ে অভিযোগের সুরে বলল, আপনি সব কিছুতেই বেবির কথা বলে আমাকে জোর করেন, এটা কিন্তু মোটেও ঠিক নয়। খাবার সময় জোর করেন বেবির কথা বলে, শুধু তুমি একা নও এটা বলে বলে দিন দিন আপনি কিন্তু স্বৈরাচারিতা করছেন। হ্যাঁ, তনুজার অভিযোগে ইভান আলতো হাসল, প্রশ্ন করল, তুমি আর বেবি মিলে আমার রাজ্য। আমার বেবি হলে আমাদের ভালোবাসার অংশ। আমার রাজ্যে আমার একচ্ছত্র আধিপত্য বিস্তার করা খুব কি অন্যায় হচ্ছে তনুজা? শুধু অন্যায় বলে ভুল হবে, ঘোরতর অন্যায়। কথাটা বলতে বলতে তনুজা এক হাতে ইভানের বাহু জড়িয়ে ধরে, কাঁধে মাথা রাখে। ইভান এক হাতে ড্রাইভ করে অন্য হাতে আগলে নেয় তনুজাকে। এক ঝলক ভালোবাসার দৃষ্টিতে তনুজার দিকে তাকিয়ে পরপর দৃষ্টি ফেরালো রাস্তায়। ইভান হঠাৎ আদুরে গলায় ডাকল, তনুজা। ইভানের কাঁধে মাথা রেখে চোখ দুটো বুজেছিল তনুজা। আন্তঃস্বরে সাড়া দেয়। ইভান আবেগময় স্বরে বলে উঠল, জানো, আমার এখনো মাঝে মাঝে বিশ্বাস হয় না আমি বাবা হচ্ছে। মনে হয় কোনো স্বপ্ন নয় তো, ঘুম ভাঙলেই কেটে যাবে। তনুজা মৃদু হেসে বলল, আমারও মাঝে মাঝে অবিশ্বাস্য ঠেকে, মনে হয় আমি দুঃস্বপ্ন দেখছি। এতটা সুখ আমার ভাগ্যে লেখা ছিল। অপ্রত্যাশিত ভালোবাসার সুখে আমি সিক্ত, সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞ। ইভানের হাতটা আলগোছে শাড়ির আঁচল গলিয়ে তনুজার পিঠ ছোঁয়। ইভান আলতো করে হাতটা রেখে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, জানো, এই ছোট্ট প্রাণটা আমাদের দুজনের ভালোবাসার সবচেয়ে বড় অ্যান্ড সুন্দর উপহার। ওকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। তনুজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি স্বপ্ন বলুন তো শুনি। ওকে প্রথম আমি করে নিয়ে আমার ছোট্ট রাজকুমার বা রাজকুমারীকে ওয়েলকাম জানাবো। বলবো, শোনো, তুমি আমার স্বপ্নের চেয়েও সুন্দর। তারপর ওর ছোট্ট ছোট্ট আঙুল ধরবো, সারা মুখে মাথায় চুমুই ভরিয়ে দেবো। আহা, কিছু দারুণ হবে সেই মুহূর্ত। বলতে বলতে ইভানের চোখ ছলছল করে ওঠে। তনুজার দু চোখেও অশ্রু টলমল করে। মন্ত্রমুগ্ধের ন্যায় ইভানের কথা শ্রবণ করতে থাকে। ইভান উচ্ছ্বাস নিয়ে ফের বলল, দেখবে, ওর নাকটা পেয়েছে আমার মতো, আর চোখ দুটো হবে তোমার মতো মায়াবী। বাহ বাহ, আপনি তো দেখছি এখনই হিসেব কষে নিলেন। ছোট্ট করে জবাব দিয়ে ছোট দম ফেলে ইভান। কিছুপল পর আবেগঘন কণ্ঠে বলল, আর জানো, ও যখন হাঁটতে শিখবে আমি হাত ধরে ওকে হাঁটতে শেখাবো। আর প্রথম ডাকটা যেন পাপা ডাকে। তনুজা মুগ্ধ হয়ে বলল, ইভান জানেন, আমি চাইও যেন আপনার মতো ভালো মনের মানুষ হয়, মায়া মমতায় ভরা আপনার মতো যত্নশীল হয়। তনুজার চোখের দিকে তাকিয়ে ইভান বলল, আর আমি চাই ও যেন তোমার মতো সুন্দর হৃদয়ের হয়।
দুজনে ভবিষ্যতের সুখ স্বপ্নে বিভোর হয়। গাড়ি ধীর লয়ে এগিয়ে যেতে থাকে। বৃষ্টির ফোঁটা হিমেল হাওয়া রাতটাকে আরও সুন্দর করে তোলে। রোদ্দুজ্জ্বল সকালে শান্ত পরিবেশটা অশান্ত করতে নীতির মাথায় এক দুষ্ট বুদ্ধি চাপে। সকালে সোনালি রোদ্দুর জানালার সফেদ পর্দার ফাঁক গলে ঘরে ঢুকেছে। কফির মগ হাতে বিছানার পাশে দাঁড়িয়ে নীতি। হাতের কফির মগ থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠছে। গরম কফির সুবাস ঘরময় ছড়িয়ে পড়েছে। একবার কফির দিকে তাকিয়ে আবার বেডে ঘুমন্ত দিব্যর দিকে তাকায় নীতি। ঘুমন্ত দিব্যকে দেখে বিরক্তির ছাট পড়ে নীতির কপালে। মনে মনে ভাবে, এখনও জাগেনি, কফি রেখে দিলে ঠান্ডা শরবত হয়ে যাবে। সেটা তো আবার মহারাজের গলা দিয়ে নামবে না, আবার অর্ডার করে বসবে নতুন করে কফি বানিয়ে আনতে। এসব মনে মনে ভেবে মাথা ঝাড়া দেয় নীতি। শুকনো ঢোক গিলে আস্তে আস্তে বার কয়েক দিব্যকে ডাকলো। কয়েকবার ডাকার পরেও সারা শব্দ না পেয়ে নীতির মেজাজ খারাপ হলো। দুষ্ট বুদ্ধি করে বেডের দিকে ঝুঁকে দিব্যর একটা হাতের তর্জনী আঙুল ধরল, অতপর আঙুলটা আলগোছে কফির মগের ভেতর ছোঁয়ায়। নীতি মুচকি হেসে ধীরে ধীরে দিব্যর তর্জনী আঙুল ধরে কফির মগে ছোঁয়ায়। আঙুলে গরম অনুভব হতেই আলোর গতিতে এক ঝটকে দিব্য টান মেরে হাত সরিয়ে নেয়। তড়াক শোয়া থেকে উঠে বসে সামনে থাকা নীতির দিকে একবার তো আবার হাতের দিকে তাকায়। মুহূর্তেই মস্তিষ্ক সজাগ হতেই রাগের চোখ থেকে আষাঢ়িয়া বর্ষণের মতন অগ্নিবর্ষণ হয়। গর্জে উঠে বলল, হোয়াটস দ্য হেল, তুই কি পাগল নাকি? নীতি দুহাতে কান চেপে ধরে বলল, ইয়া আল্লাহ, উফ, এ কি করজন? সকালবেলা তৃণভোজী সিংহ জাগলো নাকি? দিব্যর কর্কশ ধমকে নীতির মুখটা চুপসে যায়। দিব্য রাগে বড় বড় চোখে চেয়ে দাঁত চেপে বলল, ইচ্ছে করছে এক জোরে তোর সবগুলো দাঁত ফেলে দিতে। নীতি জোর করে হাসার চেষ্টা করে বলল, আরে তুমি রেগে কেন যাচ্ছ? আমি তো তোমাকে জাগানোর জন্যই এমন করেছি। কতবার ডাকলাম, তুমি তো সাড়াই দিলে না। তাই তো ঝট করে জাগানোর অভিনব কায়দা আবিষ্কার করে। দিব্যর রাগে লাল হওয়া চোখে চোখ পড়তেই কথার দাড়ি টানে নীতি। ফাঁকা ঢোক গিলে নেয়। দিব্য হাতটা ঝাঁকিয়ে আঙুলের দিকে তাকিয়ে বলল, আমার আঙুল চলছে, আর এর মাথার চত্ব সব কুবুদ্ধি আবিষ্কার করে চলছে। নীতি সহানুভূতি প্রকাশ করে বলল, খুব বেশি জ্বলছে কি? দেখি দেখি, দাও ফু দিয়ে দিই। এই বলে নীতি দিব্যর হাতটা ধরে ঠোঁট গোল করে ফু দেয়। দিব্য এক ঝটকায় হাত সরিয়ে নেয়, ধমকিয়ে উঠল। রাখ। নীতি কপাল চাপড়ে বলল, আরে সামান্য গরম ছিল, তুমিও না নাটক ফাটক শুরু করে দিলে। ওইটুকু গরম এমন কি ইজিলি সয়ে নেওয়া যায়। তন্মধ্যে মধ্যে দিব্য বিছানার উপর থেকে কফির মগটা হাতে তুলল। ভ্রু বাঁকিয়ে বলল, ওয়েট, তোর মুখের উপর ফেলছি, কেমন সয়ে নেওয়া যায় দেখ। নীতি তাড়াহুড়ো করে দুটো হাতে মুখ ঢেকে ফেলে। ভয়ে ওর নাভিশ্বাস উঠছে। মন বলছে, একে নিয়ে বিশ্বাস নেই, মুখের কথা সত্যি করতে 2 সেকেন্ড সময় নেবে না। নীতি, তুই এবার শেষ। কণ্ঠে এক সুমধুর অসহায়ত্ব ঢেলে নীতি অনুরোধের সুরে বলল, এই না না, প্লিজ এমনটা করো না, ভুল হয়েছে, আর হবে না, পাক্কা প্রমিস। শাস্তিস্বরূপ কান ধরে উঠবোস করবো, তাও প্লিজ এটা করো না। আমার এত সুন্দর তুলতুলে মুখটা। দিব্য বলল, আমি 3 পর্যন্ত কাউন্ট করব। আমার কাউন্ট করা শেষ হওয়ার আগেই তুই কান ধরে একপাশে দাঁড়িয়ে থাকা শুরু করবি, আর এটা চলবে পুরো 3 আওয়ার্স। মুখের উপর থাকা হাতের আঙ্গুল ফাঁক করে পিট পিট চোখে দিব্যর দিকে চায় নীতি। এমন শাস্তির কথা শুনে আত্মাটা শুকিয়ে আসে। মুখে বলল, 3 আওয়ার্স? নয়, হ্যাঁ হ্যাঁ 3 আওয়ার্স। কথাটা শেষ করে বাঁকা হেসে দিব্য হাতের মগের দিকে তাকায়। মুহূর্তে ভয়ে নীতির ভেতরটা ভূমিকম্পনের মতন কেঁপে উঠল। নীতি উপায়ন্তর না দেখে রাজি হয়। দুহাতে কানে চেপে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে বাম পাটা জমিন থেকে একটু তুলে নীতি দাঁড়িয়ে। দিব্য গুনগুনিয়ে গান গেয়ে নীতির সামনে দিয়ে তাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমের দরজা খুলে ঘাড় ঘুরিয়ে সতর্ক বার্তা ছড়ে, একদম চিটিং করবি না। আমি কিন্তু মাঝে মাঝেই লক্ষ্য করব। চিটিং করেছিস দেখলে আবার নতুন করে টাইম কাউন্ট শুরু হবে, সো বি কেয়ারফুল। নীতির ভীষণ কান্না পাচ্ছে। খাটাস বুঝলো কি করে? মাত্রই ওর অনুপস্থিতির সুযোগ লোভে নিতে চাইছিলাম। মনে মনে এসব বলে নীতি। মুখটা কাদো কাদো করে কণ্ঠ খাদে নামিয়ে ফের অনুরোধ স্বরূপ বলল, সময়টা একটু কমিয়ে দাও না প্লিজ। যতই হোক বউ হই তোমার, এই জন্য হলেও তো একটু একটু মার্সি তো করাই যায়। নো নেভার।
দিব্য কাট গলায় বলে, শেষ বাজিয়ে ওয়াশরুমে ঢোকে। নীতি মাঝে মাঝে পা চেঞ্জ করছে, সাথে তওবা পাঠ করছে। অনেক শিক্ষা হয়েছে। আর না, আর কোশমিন কালেও রাগী মহারাজের সাথে ফাজলামি করতে যাবে না। আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। শব্দ শুনে চকিতে নীতি সতর্ক হয়। কিছু পল পর নীতি ভেঙচি কেটে বিড়বিড় করে বলে,